সপ্তম শ্রেণীর বাংলার ভারততীর্থ কবিতাটির অনুশীলনীর যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। কি আছে প্রথম কোশ্চেন, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে কি আছে, একের কোশ্চেনে কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? উত্তর, ভারতবর্ষ এমন এক স্থান যেখানে নানা সময় নানা স্থানের মানুষ এসেছে। মানুষ যেমন পূর্ণের টানে তীর্থক্ষেত্রে যায়, তেমনি ভারতভূমির টানে তারা এখানে ছুটে এসেছে, তাই ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে। দুইয়ের কোশ্চেন, মহামানবের সাগর তীরে বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর, কবি বলেছেন এখানে মানুষই হলো প্রধান দেবতা। মানুষ ভারতভূমির টানে তারা এখানে ছুটে এসেছে। ভারতবর্ষ যেন এক মহামানবের মিলন সাগর, সেই সাগরকে কবি মহামানবের সাগর তীর বলেছেন। তিনের কোশ্চেন কি আছে, ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে কবিতা থেকে এমন একটি পঙ্গক্তি উদ্ধৃত করো। উত্তর, কবিতাটি থেকে আমরা পঙ্গক্তি পেয়েছি যেটা ধ্যান গম্ভীর, এই যে ভূধর, নদী, জপমালা, আধৃত প্রান্তর। চারের কোশ্চেন, ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল, তাদের পরিণতি কী ঘটল? উত্তর, অতীতে ভারতবর্ষে পদাতন করেছিল শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি জাতি ও বিদেশি শক্তি ভারতবর্ষকে পদানত করতে এদেশে এসেছিল। এখানে এসে তারা সবাই এক দেহে লীন হয়ে গিয়েছিল। আমাদের সভ্যতার মাঝে তারা নিজেদের মিশিয়ে দিয়েছিল। 5. পশ্চিম আজি খুলিয়াছে দ্বার উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? এমন পরিস্থিতিতে কবির অম্বিষ্ট কী? উত্তর, উদ্ধৃতাংশে ব্রিটিশ, ফার্সি ইত্যাদি জাতির ভারতে আগমনের কথা বলা হয়েছে। সেখান থেকে আগত মানুষজন তাদের শিক্ষা ও সংস্কৃতিকে উপহার হিসেবে এদেশে নিয়ে এসেছেন। কবি মনে করেছেন যারা আসছে তারা দেবে আর নেবে, মিলবে এবং মেলাবে, কেউ ফিরে যাবে না। 6. আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়? উত্তর, প্রথম কোশ্চেনের উত্তর, যারা গিরি মরুপথ অতিক্রম করে বিজয়ের জয়গান গেয়ে কলরব করতে করতে প্রবেশ করেছিল তাদের সুরের কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর কোশ্চেনের উত্তর, যেহেতু সেই সুরের অনেক মানুষের নানান ধ্বনি রয়েছে তাই তাকে বিচিত্র বলা হয়েছে। পরের কোশ্চেনের উত্তর, কবি এখানে ভারতবর্ষের সাথে একাত্ম অনুভব করেছেন, তাই কবির রঙে বহু মানুষের মিলনের সেই বিচিত্র সুরধ্বনি রয়েছে। কবি অনুভব করেছেন তারা সবাই তারই মাঝেই বিরাজ করেছে। 7. হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? উত্তর, পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো ভগবান শিবের বীণা। এটি এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষ থেকে দূরে রয়েছে, রুদ্রবীণার ধ্বনিতে তাদের সে বাঁধন ভেঙে যাবে, তারাও এই মহান ভারতবর্ষের মহামানবের সাগর তীরে উপনীত হবে। 8. আছে সে ভাগ্যে লেখা। ভাগ্যে কি লেখা আছে? সে লিখন পাঠ করে কবি তার মনে কোন শপথ গ্রহণ করেছেন? উত্তর, যে হোমের আগুনে বিভেদ ভুলে এক বিরাট হৃদয় গড়ে উঠেছে, এখন সেই হোমের আগুনে দুঃখের রক্তশিখা জ্বলছে, সেই দুঃখকে সহ্য করতে হবে, অন্তরে দহন করতে হবে, তাই ভাগ্যে লেখা। সে লিখন পাঠ করে কবি শপথ গ্রহণ করেছেন যে একতার ডাক শুনে তিনি সেই দুঃখ বহন করবেন, সমস্ত লজ্জা ও ভয়কে জয় করবেন, এর ফলেই অপমান দূরে সরে যাবে। 9. পোহার রজনী অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কিভাবে ভারততীর্থ কবিতায় রূপায়িত হয়েছে? উত্তর, ভারততীর্থ কবিতায় কবি আহ্বান জানিয়ে বলেছেন যে অন্ধকার রাত শেষে সেই আলোকোজ্জ্বল দিনটি আসবে, যে দিন আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আসবে এবং এক হয়ে মিলিত হবে। ব্রাহ্মণ যেদিন মন শুচি করে পতিতের হাত ধরবে এবং সব অপমান ভার ঘুচে যাবে। 10. মার অভিষেকে এসো এসো তরা। কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? এ কোন অভিষেক? সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে? উত্তর, কবি আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, ইংরেজ, খ্রিস্টান, ব্রাহ্মণ, পতিত সবাইকে আহ্বান করেছেন।
এখানে ভারত মায়ের কথা বলা হয়েছে। এই অভিষেক এক নতুন দিনের, নতুন দেশ গঠনের অভিষেক, ভারত মায়ের জয়গানের অভিষেক, এক নতুন ভারততীর্থ গড়ার প্রয়াস। সে অভিষেক দ্বারা সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে তাদের পরস্পরের হাত ধরার মধ্যে দিয়ে ভারতভূমি পবিত্র হবে। ভারতবর্ষ সবার স্পর্শে পবিত্র তীর্থনীড়ে পরিণত হবে। 11 নম্বরে কী আছে? টিকা লেখো। ওঙ্কার ধ্বনি, শক, হুন, মোগল, দ্রাবিড় আর ইংরাজ, এগুলোর আমাদের টিকা লিখতে হবে। তো উত্তর কী হবে? ওঙ্কার ধ্বনি। ওঙ্কার হলো একটি শক্তির প্রতীক। পুরাণ কাহিনী ও প্রাচীন শাস্ত্র মতে এই ধ্বনির সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করে। এই শক্তির জন্য উচ্চারিত মন্ত্রকে বলা হয় ওঙ্কার ধ্বনি। শক। শক হলো একটি যুদ্ধবাজ জাতি। প্রাচীন ভারতে বারবার এদের আক্রমণ ঘটেছে। নিষ্ঠুর ও যোদ্ধা জাতি শকদের দমন করেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হুন। হুন হলো একটি বিদেশি জাতি। এরা মূলত মধ্য এশিয়ার বসবাস করত। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত ভারতবর্ষে হুন আক্রমণ প্রতিরোধ করেন। মোগল। মোগল বা মুঘল হলো মধ্য এশিয়ার জনজাতি। ভারতবর্ষে এরা কয়েকশো বছর রাজত্ব করেছে। বাবর, আকবর, শাহজাহান প্রমুখরা ছিলেন ভারতবর্ষের মুঘল সম্রাট। ভারতে বহু স্থাপত্য কীর্তি মোগলরা তৈরি করেছে। দ্রাবিড়। বহু প্রাচীন জনজাতি। বর্তমানে ভারতের দক্ষিণ অঞ্চলে এখন এদের মূলত বসবাস। ইংরাজ। ইউরোপ থেকে আগত জাতি। ইংল্যান্ডে বসবাসকারীদের ইংরেজ বলা হয়। ব্যবসা করতে এসে কালক্রমে ভারতবর্ষে প্রায় পৌনে 200 বছর এরা রাজত্ব করে। সর্বশেষ এদের হাত থেকেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। 12 ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা কবিতায় কিভাবে বিধৃত হয়েছে? উত্তর, প্রাচীনকাল থেকে ভারতবর্ষে বহু জনজাতি এসেছে। শক, হুন, পাঠান ইত্যাদিরা ভারতে এসেছে। কেউ এসেছে রাজত্ব করতে, কেউ বা এসেছে লুণ্ঠন করতে। এই ধরনের ঘটনা ভারতের ইতিহাসে বারংবার ঘটেছে। অতীতের সেই ইতিহাসের পথ দিয়েই এসেছে ইংরেজ। এরা সবাই এসে কালক্রমে ভারতের সাথে একাত্ম হয়ে গেছে। 13 কবির দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের যে সপিল ছবি ধরা পড়েছে তার পরিচয় দাও। উত্তর, কবি কল্পনা করেছেন যে এমন দিন আসবে যেদিন ভারতীয়দের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সব ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষের সমস্ত মানুষ এখানে এসে এক হয়ে যাবে। এক হয়ে একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হবে। সেটাই কবির দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের সপিল ছবি ধরা পড়েছে। আজকের অনুশীলনীর কোশ্চেনগুলো এই পর্যন্তই। আর পরবর্তী কোশ্চেনের উত্তরগুলি তোমরা সেকেন্ড পার্টে পেয়ে যাবে। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।